আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দৈনিক আর নিউজের থার্ড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এটাই কামনা। আমরা প্রতিদিন এই সময় আসি আপনাদের সামনে একজন আমন্ত্রিত অতিথিকে নিয়ে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার জন্য। অনুষ্ঠানের শুরুর পূর্বেই সবার কাছে একটা নিবেদন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন। এখন দেশে ডেঙ্গু, ভাইরাল ফিভার এবং করোনা ৩ টা একসাথে হানা দিয়েছে। তো বাসার বাচ্চা এবং বয়স্কদের দিকে নজর রাখবেন। জ্বর হলে গাফিলতি করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ খাবেন। তো আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হলেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন রুনু, সভাপতি পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। হ্যাঁ, আপনাকেও আমি ধন্যবাদ জানাই এবং আপনার অগণিত দর্শক শ্রোতাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তারপর কেমন আছেন? আ খুব ভালো বলা যাবে না। আ সা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এখন মনে হয় খুব বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ফেনী অঞ্চলে বন্যার প্রভাব দেখা দিচ্ছে। গত বছরের ন্যায় এবার একটু আগাম। তো সেই অর্থে সার্বিক পরিস্থিতি জলাবদ্ধতা, বন্যা এর মধ্য দিয়ে আমাদের কর্মব্যস্ততা, জুলাইয়ের চেতনা চলছে। এ এটাকে নিয়ে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে উদযাপন হচ্ছে। তো সামগ্রিকভাবে রাজনীতিক, আ সাংস্কৃতিক, শিক্ষাঙ্গন, প্রকৃতি সব মিলিয়ে একটা অস্থির। হুম? তো সেরকম একটা পরিস্থিতিতে যতটুকু ভালো থাকা যায়, ভালো থাকতে হয় অতটুকু আছি। মানে আমার কাছে আজকে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো, সেটা হলো যে হঠাৎ করে চিন্তা করে দেখলাম যে গত বছর এই সময় পুরো আন্দোলন, মানে একদম আন্দোলন তুঙ্গে। সেই গত বছর কিন্তু এরকম বৃষ্টি হলো না, কিছুই হলো না। ৫ই আগস্ট পর্যন্ত বলা যাবে না বা ৫ই আগস্টের পরেও কিন্তু বৃষ্টি হলো না। কারণ গত বছর আমি চিন্তা করে দেখলাম যদি বৃষ্টি হতো তাহলে অত মানুষ মারা যেত না। কারণ বৃষ্টি হলে স্বভাবতই পুলিশ বা তাদের হাতে যে অস্ত্রগুলো ছিল ওগুলি বৃষ্টিতে ভিজে ড্যামেজ হতো বা তারা ওভাবে বেরোতো না, কিছু একটা ঘটতো। কিন্তু এবছর অদ্ভুত, ১ বছর মানে টোটাল আবহাওয়াটা মানে চেঞ্জ কেমন, মানে এতটা চেঞ্জ আবহাওয়া এটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, আপনি খুবই চমৎকার একটা কথা বলছেন। প্রকৃতি কখনো, কখনো আমাদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবনকে আপনি প্রভাবিত করে। উম এবং এটার শেপিং ও দেয়। এটা সত্য। গতবারের থেকে এবার আগাম বলা যায়। হুম? বর্ষাটা আসছে। গতবার এরকমই বর্ষা হয়েছে ১৯শে আগস্ট, ১৮ই আগস্টের পরে। হুম? এবং ব্যাপকভাবে এটা হয়েছে। এইবার একটু আর্লি। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি ক্লাইমেট চেঞ্জ এর কারণে আমাদের প্রকৃতি যেমন পরিবর্তিত হচ্ছে, আর এই সুযোগে আমাদের আ আন্দোলন সংগ্রাম বা আমাদের ন্যায্য চাওয়াগুলো মনে হয় প্রকৃতি আমাদেরকে সেই ভাঁজে, ভাঁজে সাপোর্ট করছে। তো এটা আপনি খুবই ভালো একটা কথা বলেছেন। আ যদি এইভাবে বৃষ্টিপাত হতো, হয়তো আন্দোলন সংগ্রামে একটা ছেদ পড়তো। আপনি খেয়াল করে দেখবেন আন্দোলনটা ১১ই জুলাইয়ের পরে আস্তে, আস্তে ডানা বাঁধছিল। হুম? এবং এটা এক্সট্রিম সিচুয়েশন এ চলে গেল আপনার ১৪ই জুলাই রাত থেকে শেখ হাসিনার বেশ কিছু মন্তব্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং পরম্পরা আ আওয়ামী লীগের সম্পাদক, সাধারণ সম্পাদক এর মন্তব্য তাকে ঘিরে কিন্তু পুরো ক্যাম্পাস বিশেষ করে শিক্ষাঙ্গন এক ধরনের কিন্তু ফেটে পড়ে। আর দুর্ভাগ্য এটাকে দমাইতে যেয়ে আ খুবই বলব যে আ আমি বলব যে এটা একটা অতি উৎসাহী অথবা ব্যাপক কনফিডেন্স নিয়ে আ যে সরকার ছিল, যে দলটা ছিল তাদের এক ধরনের উন্নাসিকতা এবং নির্বিচারে ছাত্রদের উপরে নিপীড়ন চালাতে যেয়ে কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যায়। আমার ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৪ই আগ জুলাই আম ১ম এ ছাত্রলীগ আ কোটা সংস্কার আন্দোলনে যারা লিপ্ত ছিল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এটি রাত্রে গভীর রাত পর্যন্ত এটি গড়ায়। তারই ধারাবাহিকতায় কিন্তু জাহাঙ্গীরনগরের ১ম ১৫ই জুলাই ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীদের দ্বারা বিতাড়িত হয়। আমি একটা অভূতপূর্ব দেখেছি ওই আন্দোলনে ভোর ৪ঃ০০-৫ঃ০০ টায়
প্রতিটা হল থেকে বিশেষ করে নারী শিক্ষার্থীরা একেবারে কোমলমতি। আমি মানে অবিশ্বাস্য মনে হবে শিক্ষার্থীদের হাতে যে লাঠি এবং যে ছিল সেটার ওয়েটও মনে হয় একেকটা শিক্ষার্থীর চেয়ে চেয়ে বেশি হবে। এরকম একটা অদম্য সাহস নিয়ে কিন্তু তারা প্রতিটা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে। এটারই ঢেউ লাগে পরের দিন এবং আ আপনার মনে আছে ১৬ই জুলাই আ আমাদের রংপুরে আবু সাইদের কে গুলি করে মেরে ফেলা এবং পরস্পর এটা accelerate করতে থাকে, escalation হতে থাকে। প্রকৃতি যদি এরকম একটা ব্যাপক মাত্রায় বৃষ্টিপাত হতো, আমার ধারণা escalation টা হয়তো থেমে যেতে পারত। সেই অর্থে যদি বলি, আসলে বিগত রেজিমটি আমি আগে প্রায় বলতাম যে, অতীতে প্রতিটি স্বৈরাচার সরকার যেভাবে গিয়েছে, এই সরকার সেভাবে যাবে not necessary। প্রতিটি স্বৈরাচার সরকার একটি অভিনব কায়দায়, অভিনব পরিস্থিতিতে পড়ে কিন্তু যায়। সেটা আমরা এইবার দেখতে পেলাম। একেবারে অরাজনৈতিক একটা, একেবারে নির্বিষ একটা আন্দোলন। যেটি সেটেলড কোটা সংস্কার। এরকম একটা আন্দোলনকে সামনে রেখে এরকম একটা রেজিম পরিবর্তন হবে যেটা আ ভাবা যেত না। সেরকম একটা পরিস্থিতি তৈরি করার পিছনে যতটা না আন্দোলনকারীরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে যারা এটাকে হ্যান্ডেল করতে গেছে। বিশেষ করে আওয়ামী দলের যে সরকার এবং তাদের রাষ্ট্রযন্ত্র তাদেরই অবদান এটার জন্য বেশি। তো যাই হোক এই যে একটা আন্দোলন গেল আমি উম আ খুব খেয়াল করে দেখলাম। শিক্ষাগণ তো খুব ভাইব্রেন্ট একটা রোল প্লে করেছে। প্রথমত আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি কথা না বললেই না। আমাদের যখন সরকারি বিশ্ববিদ্যালয়গুলি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলি আপনি খেয়াল করবেন ১৭ই জুলাই পরে বন্ধ হয়ে গেল। তখন কিন্তু ১৮ জুলাই, ১৯শে জুলাই পরম্পরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি, স্কুল, কলেজ, মাদ্রাসা তারা কিন্তু ব্যাপকভাবে নেমে আসে। সেই অর্থে শিক্ষাঙ্গন ছিল একটা বড় বিষয়। যে প্রসঙ্গটা আজকে কিন্তু আপনি হয়তো বলবেন, সেই বিষয়টা হয়তো আমরা আপনার কাছ থেকে আগে শুনবো। তারপরে আমি হয়তো কথা বলব। কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের আ অবহেলিত রয়ে গেল। না, প্রশ্ন হলো যে আসলে এই সময়টা, গত বছরের এই দিনটা, এটা তো আমরা দেখা যাবে যে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা এই দিনগুলোকে স্মরণ করব। এই দিনগুলো আমাদের মধ্যে আসবে। কিন্তু প্রসঙ্গক্রমে আসলো কারণ হলো ওই সময়টাতে আপনি একটা ভাইটাল রোলে ছিলেন। আবার মাঝে মাঝে চিন্তা করি এই সেই আন্দোলন, এই সে আন্দোলনের জন্য আরেকটা হিসাব দেখলাম যে সেটা হলো বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু বেশি মারা গেল। এটা কি খেয়াল করে দেখেছেন? জি। এটা একটা কারণ আছে। বেসরকারি ইউনিভার্সিটি এবং আরেকটু আপনি যদি অবজার্ভ করেন, দেখবেন 10 এর ছেলেপেলে, ধরুন ইন্টারমিডিয়েট, স্কুলের, হ্যাঁ? এবং যদি আমি বয়স ভিত্তিক দেখি, ধরেন মনে করেন আমাদের শ্রমজীবী যে তরুণ কিশোর, তারা, হুম? এরা কেন মারা গেল? আপনি কি খেয়াল করে দেখবেন, এরা কিন্তু আমাদের সমাজ সোসাইটিতে আ যে ধরনের আ চাল-চলনের মধ্য দিয়ে একটা ক্যাপাসিটি বিল্ড আপ হয়, পরিস্থিতিকে জাজ করে নিজেকে কপ করে নেওয়ার যে একটা মানে স্বকীয় ক্যাপাসিটি তৈরি হয়, এটি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছেলেপেলেদের ম্যাচুরিটিটা বেশি ওই সেন্সে। আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের ক্যাম্পাস এবং তাদের বাড়িতে বড় হয়ে ওঠা এবং সমাজে তাদের বিচরণ কিন্তু অনেক লিমিটেড। যার ফলে এরা খুব ইমোশনাল হয় কিন্তু নিজেকে সেলফ ডিফেন্স করার যে ক্যাপাসিটি সেটি কিন্তু কম থাকে। যার ফলে যখনই রাস্তায় যাচ্ছে তাদের অপোনেন্ট সেটা পুলিশই হোক আর গুন্ডা বাহিনী হোক, সেই ভালনারেবিলিটি টা সেই ঝুঁকিটা বিশ্লেষণ করে বিচার করে নিজেকে যে অ্যা টেকনিক্যাল জায়গা থেকে পিছিয়ে আনা অথবা টেকনিক্যালি এড়িয়ে যাওয়া অথবা কমব্যাট করা এই বোধ বুদ্ধিটা কম। সঙ্গত কারণে এরা কিন্তু ইমোশনাল এবং আ ইউনাইটেড ছিল এবং তাদের বোধ বুদ্ধির জায়গায় বা ক্যাপাসিটির জায়গায় কম থাকার ফলে এরাই কিন্তু আ আ টার্গেটেড হইছে অথবা আমাদের বলব যে এই পরিণতিতে এদের মৃত্যু বা আহত এই সংখ্যাটা তারাই সবচেয়ে বেশি আ হয়েছে। এটা আমার কাছে প্রতীয়মান। এবং মানে আন্দোলনের পরে সরকারি ইউনিভার্সিটিরা তার সব ক্রেডিট গুলো নিয়ে নিল। বেসরকারি ইউনিভার্সিটি বা ওই যে আমাদের মানে সেই জনগোষ্ঠী বা পথের রাস্তার লোকগুলো
শ্রমজীবী লোকগুলো, বাচ্চারা, তারা সব ওখান থেকে বাদ পড়ে গেল। যেন এটা এখন মানে একটা একটা ইউনিভার্সিটির ছাত্রদের মানে কি বলবো যে মানে একটা আত্মিক কি বলি আমরা, যেমন বাপদাদার সম্পত্তি বললেও ভুল হবে না, ওইরকম একটা টাইট হয়ে গেল যে এই আন্দোলনের রেজাল্টটা, এটা শুধু তাদের প্রাপ্য, আর কারো না। না, আপনি একটা সুন্দর প্রসঙ্গ আমি এই সেন্সে বলি। দেখেন বিষয়টা নিয়ে আমি ভাবছি। হ্যাঁ? যে এই কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কম মারা গেছে? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেও মারা যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মারা যায়নি। খুব বাজেভাবে আহত আছে কাজল, সেটাও যাত্রাবাড়িতে। জাহাঙ্গীরনগর কেন্দ্রিক আ আন্দোলন করতে যেয়ে জাহাঙ্গীরনগরের ছেলেপেলেরা মেজর সিভিয়ার আহত ওরকমভাবে অ্যা নাই। ২-১ জন আছে। কিন্তু মৃত্যু হয়নি। কিন্তু আমাদের মিছিলে থেকেও ৫ই আগস্ট লং মার্চে যে মিছিলে আমি নেতৃত্বে ছিলাম, সেই মিছিলে ২ জন ছেলে মারা যায়। একজন তাৎক্ষণিকভাবে ঐদিনই, আরেকজন হাসপাতালে থেকে। একজন শ্রাবণ গাজী, আরেকজন হচ্ছে আলিফ। এই ২ টি ছেলে কিন্তু আমাদের ক্যাম্পাসের খেটে খাওয়া মানুষের একমাত্র ছেলে যে একটা ইন্টারমিডিয়েট পাস করেছে, আরেকটা ইন্টারমিডিয়েট পাস করে মালয়েশিয়া পড়তে গিয়েছিল। হুম? সেই ছেলে ছুটিতে আসছে। ছুটিতে এসে আন্দোলনে যুক্ত হয়েছে। সো ইকুইভ্যালেন্ট টু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ছাত্র ইউনিভার্সিটির। সেই ছেলেটা মারা গিয়েছে। তার মানে আমাদের ছাত্রছাত্রী যারা ছিল তারা আন্দোলন সংগ্রামের সাথে দীর্ঘ সময় যুক্ত থাকার ফলে তারা কিন্তু এক ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ হতে তারা কিন্তু সেফ। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন যে আহ, আন্দোলনের পরে রাষ্ট্রীয় পরিচালনায় অথবা আহ, দাবির ক্ষেত্রে এই আন্দোলনের একচ্ছত্র দাবিদার হিসাবে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমন্বয়ক অথবা দুই একজন আছেন যারা আহ, অন্য কোনো বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়ে দুই একজন আছেন। কিন্তু আপনি খেয়াল করবেন ওরা যে জায়গাটায় মানে এই যে মানে আহ, মানে অন্যায় বলবো বা অথবা অবিবেচক বলবো, যেটা হলো তারা অগণতান্ত্রিক চর্চা করেছে। দেখেন শেখ হাসিনা কেন এই আন্দোলনটা দমাতে পারলো না, আপনি খেয়াল করে দেখবেন শেখ হাসিনা আসলে নেতৃত্ব খুঁজে পায়নি। এই সমন্বয়করা ৬৭ জন সমন্বয়ক ছিল। ৬৭ জন সমন্বয়কের একটি স্ট্যান্ড ছিল। ৬৭ জন মিলে যে সিদ্ধান্ত নিব তা দিয়ে কর্মসূচি চলবে অথবা কর্মসূচি প্রত্যাহার হবে। তার মানে একটি ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা কর্মসূচি প্রণয়ন করত এবং ডেমোক্রেটিক একটা কনসেনসাসের মধ্য দিয়ে এর গতিধারা নিয়ন্ত্রণ হতো। হ্যাঁ, যার ফলে শেখ হাসিনা কাকে ধরলে এই আন্দোলন বন্ধ হবে, যেমন বিএনপির ক্ষেত্রে মির্জা ফখরুলের ধরলো, বেশ কিছু কি নেতৃত্ব ধরলো, আন্দোলন কিন্তু দমে যেত। এই আন্দোলন দমানোর ক্ষেত্রে শেখ হাসিনার জন্য যেটা চ্যালেঞ্জ হয় সেটা হলো কে নেতৃত্ব দিচ্ছে সেটা খুঁজে পাওয়া। আপনি দেখেন ডিবি অফিসে ৬ জনকে বা ৭ জন ৮ জনকে যে ধরলো, ধরেও কিন্তু দমাইতে পারলো না। যদিও তারা কিন্তু ২৮শে জুলাই ডিবি অফিসে বসে চাপের মুখে ৬ জন সার্জিস, তারপরে আপনার নাহিদ, নাহিদ, তারপর ওরা সবাই মিলে কিন্তু হাসনাত আব্দুল্লাহ। আন্দোলন হুম। প্রত্যাহার করেছিল। আন্দোলন প্রত্যাহার করেছিল, মুসলেকা দিয়ে হোক যেভাবে হোক প্রত্যাহার করেছিল। এই প্রত্যাহার করার পরেও ২৯শে জুলাই সারা বাংলাদেশে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫ জন শিক্ষক এবং ৭০-৮০ জন ছাত্র মিলে কারফিউ ভেঙে প্রথম একটা আন্দোলন করে, যেটা নেতৃত্বে আমিও ছিলাম। সেইটা টাইমলাইনে যখন আসে তখন সারা বাংলাদেশে আপনার চ্যানেল 24, প্রথম আলো তারা বলে যে আন্দোলন আবারও জাহাঙ্গীরনগর থেকে শুরু হলো। তার মানে আমরা তখন যে বক্তৃতাটা দিয়েছিলাম, কারণ আমাদের সমন্বয়করা বলেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত ৬৭ জন একসাথে না হয়ে কোনো ঘোষণা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন যে যেখানে আছে সেখানে এটা ক্যারি আউট করতে হবে। এই কথার ভিত্তিতে কিন্তু আমরা আন্দোলনে থেকে যাই। তার মানে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু চলেছে। কিন্তু ওরা যখন সরকার গঠন করলো, ডক্টর ইউনূসকে যখন তারা মনোনয়ন করলো, তারা কিন্তু তাদের ৬৪ জন বা ৬৭ জন সমন্বয়ক নিয়েও কিন্তু বসে একটা সিদ্ধান্তের ভিত্তিতে উপদেষ্টা পরিষদটি করেনি। অন্তর্বর্তী সরকারটা গঠন করেনি। সঙ্গত কারণে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আপনি কিন্তু এই সরকারের মধ্যে রয়ে গেল। সেই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই সমন্বয়কদের কাঁধে ভর করে ইনফ্যাক্ট তাদের যে ইচ্ছা, তাদের যে চিন্তা, তাদের যে সংকীর্ণ চাওয়া পাওয়া সেগুলি কিন্তু প্রতিপালন করার জন্যই কিন্তু আমার মনে হয় এটা ডিরেল হয়ে গেল। এক্ষেত্রে আমি ডক্টর ইউনূসকে কিন্তু আমি একটু দায়ী করব।
কারণ ওনাকে ছাত্ররা গার্জিয়ান মেনেছে, অথবা উনি নিজে বলেছেন ছাত্ররা আমার এমপ্লয়ার, তারাই আমাকে নিয়োগ করেছে। ওনার একটা দায়িত্ব ছিল এই ছাত্রদের সবাইকে নিয়ে একটা কনফেডারেশনস এর মধ্যে দিয়ে একটা শ্যাডো সকল ক্যাম্পাস, শুধু কি মানে আন্দোলনটা ঢাকা কেন্দ্রিক হয়েছে, কিন্তু আপনার রাজশাহী, চিটাগাং, সিলেট, বরিশাল কোন জায়গায় হয়নি, অল কোন লোক ওভার কি অংশগ্রহণ বাংলাদেশ করেনি? হয়েছে। অল ওভার বাংলাদেশ হয়েছে, তার ভিতরে আবার আরেকটা জিনিস, মানে আপনি ৬৭ জনের কথা বললেন, তখন আমি দেখেছিলাম ১২৮ জনের একটা সমন্বয়, মানে জি, তখন জি, তারা কাজ করছিল ১২৮ জনের। এই যে যখন বন্যা জি। টন্যা আসলো, এখন ঘটনাটা হুম, হলো হুম, যে, মানে আমরা তো আসলে কোনো না কোনো দেশের কোনো প্রতিষ্ঠানের ইশারাতে চলাফেরা করি। কারণ আমাদের দেশের এই বিষয়গুলো আসবো আসলে, পড়াশোনার একটা বিশাল ব্যাপার আছে তো। আজকে আমাদের জি। সাবজেক্টটা রেখেছি আমরা শিক্ষা ব্যবস্থার বাস্তব পরিস্থিতি এবং এর উত্তর। এই যে শিক্ষা ব্যবস্থা, মানে আপনার বাস্তব পরিস্থিতি, এটা তো আমরা আমাদের ইয়াং জেনারেশনকে দেখলে হাড়ে হাড়ে টের পাই। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ইউনিভার্সিটি পাশ করা একটা স্টুডেন্ট, সে ইউনিভার্সিটিতে পড়ছে কিংবা পাশ করে গেছে, মানে কি মোরালিটি তার ভিতরে তৈরি হলো, কতটুকু মোরালিটি সে বজায় রাখতে পারলো, এত বড় একটা আন্দোলন করলো, এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। আজকে আপনার জুলাই ফাউন্ডেশন তারা যে তালা মেরে দিছে এই আহত শিক্ষার্থীরা। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা আসলে কি পড়াশোনা করলাম, আমাদের পড়াশোনার মান কি? আহ, খুবই মানে এই প্রসঙ্গে আমি একটু বলি। আহ, একটা দেশের শিক্ষা ব্যবস্থা আর একটা জাতি, একটা জনপদের শিক্ষা, এটার একটু বেসিক জিনিসটা আমি বলি। কেন আমরা শিখতে চাই, কি শিখতে চাই, আহ, কখন শিখছি, কি প্রয়োজন শিক্ষার, এগুলি কিন্তু একটা বেসিক বিষয় আছে। মানুষ নামে যে প্রাণীটি, এটি অন্যান্য প্রাণীর মতনই একটি প্রাণী। কিন্তু অন্যান্য প্রাণী যেভাবে প্রাণ প্রকৃতির মধ্য দিয়ে বড় হতো, তারই ধারাবাহিকতায় মানুষ নামের প্রাণীটি একটু অসহায় অবস্থায় প্রকৃতিতে পড়ে যায়। যে কারণে মানুষকে দলবদ্ধ হতে হয় তার এই অসহায়ত্বকে ঘুচানোর জন্য, এবং এই দলে থাকতে হলে তাকে বেশ কিছু মূল্যবোধ, সিস্টেম, নিয়মের মধ্যে থাকতে হয়। এর মধ্য দিয়ে মানুষের প্রথম ইথিক্যাল ডেভেলপমেন্ট তৈরি হয়। ইথিক্স, ইথিক্স ইজ নাথিং, এটাকে আমরা বলি নৈতিক। সেটা কি? সেট রুল। আমরা ১০ জনে মিলে বললাম যে আহ, আমরা সকালে উঠবো, ৯টার সময় আমরা শিকারে যাব, আমরা যেই যে শিকার করি না কেন, আমরা বিকালে এসে সেগুলো ভাগ করে সবার মধ্যে বন্টন করব, এবং আমরা খাওয়া দাওয়া করে যে যার মতো করে থাকবো। একজন আরেকজনের সাথে মারামারি করব না, একজনের বাসায় আরেকজন যাব না। এই যে আমরা সেট রুল করলাম, এটি হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা। তার মানে নৈতিক শিক্ষা হচ্ছে একটি ডাইনামিক ইস্যু। নৈতিক শিক্ষা হচ্ছে একটি চলমান বিষয়। আর এই চলমান বিষয়ে নৈতিক শিক্ষাটা কোত্থেকে আসবে? পারিপার্শ্বিকতা থেকে। মানে আমি যে ভূখণ্ডে আছি, আমি যে প্রকৃতির মধ্যে আছি, আমি যে যত সংখ্যক জনগোষ্ঠী নিয়ে আছি, কত ধরনের তার ডাইভার্সিটি, সেগুলির মধ্য দিয়ে আমাদের এই নৈতিক শিক্ষাটা আলটিমেটলি কালচারাল অ্যাপ্রোচে পরিণত হয়। সেই কালচারাল অ্যাপ্রোচটা দেখেন, একটি ভূখণ্ডে নানা ধরনের কালচার তৈরি হয়। কারণ আমার একই অঞ্চলে আমি ট্রাইব থাকি, একই অঞ্চলে আমি ধরেন হিন্দুস থাকি, মুসলিম থাকি, বিভিন্ন ধর্মের যখন থাকি, তখন এই কালচারাল গুলির একটা স্ট্রাকচারাল ফরম্যাট দাঁড়া করাতে হয়, সেটাকে আমরা বলি সোশ্যাল স্ট্রাকচার। আর এই সোশ্যাল স্ট্রাকচারকে আপনার রূপ দেওয়া হয় রাষ্ট্রের আইন অনুশাসন কাঠামোর মধ্য দিয়ে। আর এগুলোকে প্রতিপালন করে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক অ্যাপ্রোচের মধ্য দিয়ে। রাজনীতি কোনো রাজনীতি না, রাজনীতি হচ্ছে এরকম একটা ডাইভার্স কালচারের মধ্যে যারা থাকে জনগোষ্ঠী, তাদের সম্পদ, তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের কৃষ্টি, তাদের সম্পর্ক, এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য নানাবিধ পলিসি তৈরি করে। যেমন মনে করেন অর্থনীতি, যেমন মনে করেন সমাজনীতি, যেমন করেন বিচার বিভাগ, যেমন মনে করেন আপনার হলো পরিবেশ নীতি। এই ধরনের সকল নীতি যখন একটা রাষ্ট্রে উন্মেষ হয়, রাজনৈতিক দলগুলির কাজ থাকে যে এই নীতিগুলাকে সমন্বয় করে একটি রাজ অম্লের মতো, আপনি নিশ্চয়ই কেমিস্ট্রিতে জানেন যে রাজ অম্ল এমন একটা অ্যাসিড, তাতে সকল ধাতু গলে যায়,
তাই তো? সকল অ্যাসিডকে মিলিয়ে করা হয়। ঠিক রাজনীতিটা হচ্ছে রাজ অম্লের মতো, যেইখানে এসে সকল নীতি মার্জ করবে এবং দিন শেষে সমাজের জন্য বেনিফিশিয়ারি বা বেনিফিটেড হবে এরকম কর্মসূচি তারা দিবে। তার মধ্য দিয়ে জনগণ নিরাপত্তা পাবে। আ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক আ মা আ বহির্বিশ্বের থেকে আক্রমণের থেকে নিরাপত্তা। এইটাই হচ্ছে আসলে রাজনীতি। তার মানে শিক্ষাটা শুরু হয় হলো পরিবার থেকে, সমাজ থেকে, স্কুল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। এই শিক্ষার ২ টা দিক আছে। ১ম শিক্ষাটা হলো ভালো-মন্দ পার্থক্য করতে শিখা। which is good, which is bad, which is wise, which is not wise. মানে কোনটা ঠিক, কোনটা বেঠিক। এই শিক্ষাটা সমাজ, সংসার করে দেয়। আর এর মধ্য দিয়ে আমরা আস্তে, আস্তে বুনিয়াদ রচনা করি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। আমরা যত বড় হচ্ছি, যত পড়ালেখা করছি, তত আমরা যুক্তি নির্ভর বিভিন্ন বিষয় জানছি। আর কোনো একটি বিষয়কে ভালো মন্দ বলতে গেলে ওই যুক্তি দিয়ে বলতে হবে। এই বলাটাকেই বলা হয় যে হায়ার এডুকেশন এ বা উচ্চ শিক্ষা। সেই উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু এখন আমরা সংকুচিত। খেয়াল করে দেখেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, ফার্স্ট বয় হচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, বুয়েটে পড়ালেখা করছে, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে। কিন্তু দিন শেষে এরাই অধিকাংশ বড়, বড় চুরিগুলা করছে। আ রাজনীতিতে থেকে, আ ডাক্তারিতে থেকে, মাস্টারিতে থেকে, পেশায় থেকে, সর্বক্ষেত্রে, তাই তো? তার মানে আমরা কি সঠিক শিক্ষাটা পেলাম? সঠিক শিক্ষাটা পেলাম না। কেন পেলাম না? কারণ আমাদের একসময় কিন্তু এইটার উন্মেষ হয়েছিল। এটার প্রধানতম দায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলি এবং রাজনৈতিক সরকারগুলি। তারা যদি এটিকে লালন করতে ব্যর্থ হয়, কারণ তার কাছে টুলস আছে, তার কাছে অনুশাসন আছে, তার কাছে বিচার করার ক্ষমতা আছে। সে যখন ভালো-মন্দ অ্যাড্রেস করতে মিস করে, সোসাইটিকে সে নিজেই দেখাইতে শুরু করে যে ভালোটা ভালো না, এই আমি যেটা বলব সেটাই ভালো। তখন কিন্তু আপনার পুরো জিনিসটা এলোমেলো হয়ে যায়। তখন রাষ্ট্রে আর ভালো-মন্দ পার্থক্য করতে শিখে না। লজ্জা-শরম হারিয়ে ফেলে। কারণ নৈতিকতা মানুষকে লজ্জা-শরমের একটা বুনিয়াদ রচনা করে। আমার লজ্জা লাগছে, এই কাজটা করা ঠিক না। কেন লজ্জা লাগছে? কারণ এটি সবাই করতে মার উম উম নিষেধ করেছে, বারণ করেছে। এটি করা যাবে না। সে কারণে আমি লজ্জা পাই। কিন্তু আমি মাঝখানে রাষ্ট্র একটু যখন বলি, করে আমি জি, একটু মাঝখানে বলি। সেটা হলো রাষ্ট্রতে যাই, রাজনীতিতে যাই, আমরা রাজনৈতিক দলের আচার-আচরণে যাই, সেটা অনেক পরের বিষয়। যে দেশে আমাদের পারিবারিক শিক্ষাই নেই, যে দেশে আমরা বাস করি সে দেশে পারিবারিক শিক্ষাই নেই। একটা বাচ্চা একটা বাচ্চার কথা আছে যে মায়ের পেটে যখন থাকে তার ৭৫% ব্রেন ডেভেলপড হয়। আর বাকি ২৫% হয় তার জন্মের পরে। তো যখন একটা বাচ্চা মায়ের পেটে আসে, তার যে পারিপার্শ্বিক অবস্থা, ওই পারিপার্শ্বিক অবস্থাটা এমন থাকা উচিত যেন ওই মায়ের পেটে থাকাকালীন অবস্থায় ওই বাচ্চাটার ভিতরে ওটার কোনো প্রভাব না পড়ে। কিন্তু আমাদের দেশে তো এই জ্ঞানটা কোনো ডাক্তার দেয় না কোনো মাকে। কোনো ফ্যামিলিকে বলে না যে আপনার বাচ্চাটাকে এইভাবে মানে পেটে আসলে আপনাকে এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো ও তো সবকিছু শুনে আসতেছে। প্লাস হলো এই যে আমাদের গার্ডিয়ানরা তারা তো জানে না একটা গাছ লাগাতে গেলে কি পরিমাণে সার দিতে হবে এই ব্যাপারে তারা সবাই উন্মুখ। একটা ফুলের গাছ লাগাবে, মালিককে জিজ্ঞেস করে পাগল করে ফেলবে কি, কি সার দিবে। অথচ পৃথিবীতে একটা সন্তান আনবে। কোনদিন ডাক্তারের কাছে যেয়ে জিজ্ঞেস করেনি, আমি একটা সন্তান আনতে চাই, আমার এই জমিটা কি ঠিক আছে কিনা? যেখানে আমার এই সামান্যতম জিনিসগুলো আমরা চিন্তা করি না। সেখানে ওই জায়গাগুলো তো নীতি নৈতিকতা অনেক দূরের বিষয়। আরেকটা বিষয় হলো প্রাথমিক শিক্ষা। বা ১ম এ ফ্যামিলি, পরে হলো প্রাথমিক স্কুল। ওখানে তো আমার জীবনের ১ম শুরু। যে পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশে প্রাইমারি শিক্ষকদের বেতন সবচেয়ে হাই। কারণ তারা বাচ্চাগুলোকে মেক করে, তৈরি করে। আমাদের দেশে প্রাইমারি স্কুলের টিচারদেরকে তো আমরা কোনো গুরুত্বই দেই না। এবং তারাও আসলে আর চিন্তা করে যে আমাদের একটা সময় ছিল এখন নাই। এখন ইউনিভার্সিটির টিচার বা ইউনিভার্সিটির তাদের বেতন অনেক হাই। বেতন কার হাই হওয়ার কথা ছিল আর বেতনটা কার হাই হচ্ছে। তো আল্টিমেটলি এই যে বিদ্বেষটা আমরা ছোটবেলা থেকেই শুরু করে দিচ্ছি। তো বড় হলে এদের কাছ থেকে আমরা কি বা আশা করতে পারি? জি। আ আপনি যে প্রসঙ্গগুলা তুললেন, আ এই প্রসঙ্গগুলোকে যদি আমি এক জায়গায় এনে বলি, তাহলে রাষ্ট্র একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে।
যেটাকে আমরা বলি সার্বজনীন শিক্ষা, সবার জন্য শিক্ষা। কারণ রাষ্ট্র চোখে সবাই সমান। রাষ্ট্রের চোখে সকল নাগরিক সমান। তাহলে রাষ্ট্র বেড়ে ওঠার জন্য যে অনুষঙ্গ শিক্ষা ক্ষেত্রে দেয়, সেটিও একমুখী শিক্ষা হওয়া উচিত। এক ধরনের শিক্ষা উচিত। কিন্তু এই মুহূর্তে আপনি খেয়াল করেন আমাদের রাষ্ট্রে কত ধরনের শিক্ষা? ধরেন আমরা প্রাইমারিতে যদি বলি ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, বাংলা, আরবি, আরবির মধ্যে অনেকগুলো ভাগ। বা আবার এগুলো তো গেল হলো আপনার ক্যাটেগরি। আবার দেখেন গ্রামে এক ধরনের ফ্যাসিলিটি নিয়ে স্কুলগুলা, শহরে এক ধরনের ফ্যাসিলিটি নিয়ে স্কুলগুলা। আবার এর মধ্যেও ডিসক্রিমিনেশন আছে। ধরেন একেক স্কুলকে একেক ধরনের প্রণোদনা, যেটা বললেন যে শিক্ষক, হ্যাঁ? শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রণোদনা, হ্যাঁ? আবার গ্রামের স্কুল বা শহরের স্কুল, বেশ কিছু স্কুলে আছে কিছু ক্ষেত্রে তো বলে, "তোমার বেতন আমি দিতে পারব না। তোমাকে শুধু চাকরিটা দিলাম। বাকিটা তুমি ব্যবস্থা করে নিও।" কারণ ও প্রাইভেট পড়ায়, বাকিটা ব্যবস্থা করে। তার মানে নানাভাবে সমাজে চাইল্ড এডুকেশন, একেবারে প্রাইমারি এলিমেন্টারি এডুকেশনটা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, ইকোনমিক ডিসপ্যারিটির দিক থেকে এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে মাল্টি ডাইমেনশনাল, আমরা বহুমুখী হয়ে গেছে। কিন্তু এটা তো একমুখী হওয়া উচিত ছিল। কারণ একটা ঐক্যবদ্ধ জাতি যদি আমি করতে চাই, তার প্রাথমিক শিক্ষা হবে তার জীবনে নৈতিক শিক্ষা। সেই শিক্ষাটা সবার জন্য একই প্রযোজ্য হবে। তা না হলে তো অ্যানার্কি তৈরি হবে। যা হচ্ছে, একটা ইংলিশ মিডিয়ামের ছেলে বুঝতে পারে না একটা বাংলা মিডিয়ামে একটা গ্রামীণ ছেলের সাথে তার কমিউনিকেশনস হয় না। কারণটা একই। কারণ ও স্কুলে এক ধরনের ফ্লেভার নিয়ে বড় হচ্ছে, ও অক্সফোর্ডের সিলেবাস পড়ছে, আর ও পড়ছে হয়তো কলকাতার সিলেবাস। আমাদের তো মাঝখানে শিক্ষা অঙ্গনে প্রাইমারি স্কুলের অনেক বিষয় আনছে হচ্ছে কলকাতা থেকে, তাই তো? বইগুলো ছাপানোর ক্ষেত্রে এক ধরনের শিক্ষা পাচ্ছে। আবার আমাদের মাদ্রাসায় কওমিরা এক ধরনের পাচ্ছে, খারিজিরা এক ধরনের পাচ্ছে, মাদ্রাসা বোর্ড এক ধরনের পাচ্ছে। এরা আবার দেখেন আন্দোলনের মাঠে সবাই মিলে, কারণ দিন শেষে কিন্তু আমার চাহিদা, আমার নাগরিক চাহিদা, আমার অ্যাকনলেজমেন্ট, আমার নাগরিক হিসাবে বেঁচে থাকার যে রাইট, সেটা যখন উদ্ধার করতে যাচ্ছে সবাই কিন্তু রাস্তায় একসাথে হচ্ছে। একসাথে হওয়ার পরে একটা পরিবর্তনও আনলো, ধরেন ৫ই আগস্টের মতো। তারপরে নানাভাবে বিভক্ত হচ্ছে কেন? কারণ তাদের দৃষ্টিটা, তাদের চাওয়াটা, তাদের দেখাটা কিন্তু ভিন্ন ভিন্ন চাইল্ডহুড থেকে হয়ে গেছে। হ্যাঁ? সেই কারণে আ কুদরতি ক্ষুধা একটা শিক্ষা কমিশন হয়েছিল আমাদের ৭২ এ স্বাধীনতার পরে। সেটাও আমরা সঠিকভাবে প্রতিপালন করতে পারিনি। ওইখানেও একমুখী শিক্ষার কথা বলা হয়েছিল। একই পরিস্থিতি আ জিয়া রহমানের সময় ১৯৭৮ সালে, ১৯৭৯ সালে অ্যা আ আ আ কাসিম একটা কমিশন হয়েছিল। সেখানেও কিন্তু বলা হয়েছিল যে একটি জাতি উৎপাদনমুখী জাতিতে পরিণত করতে হলে আমার বৃত্তিমূলক শিক্ষা, তারপরে আমাদের কৃষি শিক্ষা, আমাদের আ আ আ আ কারিগরি শিক্ষা, আমাদের চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা, এবং এই চিকিৎসার সাথে হতে হবে মানবিক এবং মূল্যবোধের শিক্ষা, সাথে থাকতে হবে একমুখী শিক্ষা। মানে সবার জন্য সম। কিন্তু আমরা এখন বাস্তবতায় দেখছি কি, ভিন্ন ভিন্ন শিক্ষানীতি থাকার ফলে আমরা কিন্তু এক হতে পারছি না। কারণ আমি একটা জিনিস আবারও একটু রিপিট করি। দেখেন জিয়া রহমান মনে করেছিলেন একটি জাতি ঐক্যবদ্ধ হতে হবে। তো ঐক্যবদ্ধ জাতি কিভাবে করানো যায়? উনি ১ম এই আইডেন্টিফাই করেছেন মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা একটা প্যারালাল সমাজে বসবাস করছে। আর আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ালেখা করি, আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ি, তারা একটা সমাজে। উনি দেখলেন যে আমাদের আরবি মিডিয়ামে যারা পড়ে তাদের সাথে আমাদের কালচারাল মিক্সচার হয় না। কারণ কি? যখনই একটা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোকজনের সাথে আমি কথা বলি, তখন যদি আমার বন্ধু-বান্ধব ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা আসে, তখন কিন্তু দেখা যায় যে আ আমরা তাকে প্রায়োরিটি না দিয়ে, মাদ্রাসায় ওদেরকে প্রায়োরিটি না দিয়ে আমরা ইউনিভার্সিটি ওদেরকে প্রায়োরিটি দিচ্ছি। শোনা যাচ্ছে এখন? আমার কথা হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলবেন। না, না, হ্যাঁ। আপনি বলেন। এই এই জিনিসটাকে উনি বললেন যে মাদ্রাসায় যারা পড়ালেখা করে তাদেরকে বিজ্ঞান পড়তে হবে। সেজন্য উনি একটা কমিশন করলেন এবং একটা মাদ্রাসা বোর্ড করলেন, যে আলিয়া মাদ্রাসা বোর্ড। যে বোর্ডের আওতায় ছেলেপেলেরা চিকিৎসা বিজ্ঞান যাতে পড়তে পারে, বুয়েটে যাতে পড়তে পারে, বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সাবজেক্টে পড়তে পারে, সেজন্য বিজ্ঞান চর্চা, ম্যাথমেটিক্স, বায়োলজি সব পড়ালেন। এতে কিন্তু সুবিধা হলো, বুয়েটে চান্স পাচ্ছে ছেলেগুলি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে।
এখন ওই দেখেন মাদ্রাসা থেকে আসা ছেলেটা যখন একজন ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, তখন কিন্তু সে সোসাইটিতে আমরা যেটাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতাম মাদ্রাসার শিক্ষিত ছেলেপেলেদেরকে, সেটা কিন্তু আর সে মনে করে না। তার মানে শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সেখানে ৩ টা জিনিস ফান্ডামেন্টাল। একটা হচ্ছে জাতীয় ঐক্যের শিক্ষা, আরেকটা হচ্ছে আপনার বৃত্তিমূলক বা উৎপাদনমুখী শিক্ষা, আরেকটা হচ্ছে মানবিক এবং মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের শিক্ষা। এইটাকে প্রাধান্য দিয়ে উনি কিন্তু করেছিলেন। তারপরে আমরা এরশাদ আমলে দেখলাম ১ম শিক্ষা অঙ্গনে ধস। সেটা প্রাইমারি স্কুল দিয়ে শুরু করলেন উনি এই ধসটা। কিভাবে? আমরা ছোটবেলায় দেখতাম, আমি তখন ক্লাস 6-7 এ পড়তাম, যে এলাকায় যখন দুর্যোগ হতো তখন ত্রাণ বিতরণ করতো আগের দিনে চেয়ারম্যান মেম্বাররা। হুম? কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতার পরে এই ত্রাণ বিতরণ করতে যেয়ে চেয়ারম্যান মেম্বাররা গম চোর, কম্বল চোর হিসাবে কিন্তু চিহ্নিত হলো। মানে চুরি করে। চুরিও যেমন করে তেমন সংখ্যা কম যায়। মানুষজন ওই চেয়ারম্যানদেরকে যুক্তিক অযৌক্তিকভাবে এই ব্লেমটা দেওয়া শুরু করলো। এরশাদ যাওয়ার পরে কি করলো? এরশাদের সময় প্রাইমারি স্কুলে হেডমাস্টারদেরকে, সরকারি প্রাইমারি স্কুল হেডমাস্টারদেরকে ত্রাণের চাউল বিতরণের জন্য তালিকা করতে দিল। আপনার অন্যান্য ভিজিএফ কার্ড বা অন্যান্য জিনিসগুলি করার জন্য, স্বচ্ছতার জন্য বিবেকের জায়গা থেকে প্রাইমারি স্কুলের মাস্টারগুলো কিন্তু অনেস্ট এবং বিবেকের জায়গা থেকে আপনার সমাজে তারা কিন্তু আইকন। তারা কিন্তু সমাজে যে ওই যে আপনি যে শিক্ষাটার কথা বললেন, মূল্যবোধের শিক্ষা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু অনেক গুণী এবং আমাদের কাছে শ্রদ্ধাশীল ছিল। সেই জায়গাটা এরশাদ কি করলো? এই প্রাইমারি স্কুলের হেডমাস্টারদেরকে দিয়ে এসব তালিকা করা শুরু করলো। এখন দেখেন চাউল গেছে হচ্ছে ধরেন ১০ বস্তা। এখন মানুষ আছে ১০০ ওই গ্রামে। সে সঙ্গত কারণে ফেয়ারলি দিলেও ১০ জনকে দিতে পারবে। ৯ জন তো বঞ্চিত। এই ৯ জনের পাওয়ার পরে তারা খুশি। আর ওই যে ৯০ জন বা যে পেল না, মানে ১০০ জনের মধ্যে বা ৯ জনের মধ্যে, হ্যাঁ? পেল না। তারা কিন্তু ওই বাচ্চার সামনে, তার বাচ্চার সামনে ওই হেডমাস্টারকে গালিগালাজ করতেছে। বা খারাপ কথা বলছে যে, "দেখো এ এ এ মাস্টার হেডমাস্টার আমাদেরকে দিল না" ইত্যাদি, ইত্যাদি। এতে কিন্তু ওই ছেলে বুঝে গেল হেড স্যার কোন না কোনভাবে একটা নয়-সই করেছে। যার কারণে আমার বাবা বা আমার পরিবার বঞ্চিত হলো। এইভাবে কিন্তু আমাদের এই ইনস্টিটিউট, একটা শিক্ষক কিন্তু সমাজের ইনস্টিটিউট। সে শুধু মানে স্কুলের শিক্ষক না, সে কিন্তু সমাজের দর্পণ। সেই লোকটাকে আমরা মেলায়েন করে ফেললাম। গ্রামীণ সমাজে প্রাইমারি স্কুল বা হাই স্কুলের শিক্ষক মানে অত্যন্ত বড় মাপের একজন আইকনিক লোক ছিল। আমি আমার এলাকার কথা বলতে পারবো। ফেনী অঞ্চলে ফুলগাজী থানার দক্ষিণ শ্রীপুর গ্রামে এবং ফুলগাজী স্কুলে একজন মাস্টার ছিলেন সত্তর স্যার। হ্যাঁ? সে হাই স্কুলের স্যার ছিলেন। তার বেগম খালেদা জিয়ার আসন তো, উনি ওই আসনে গেলেন। স্যারকে রিকোয়েস্ট করতেন দেখা করার জন্য। কতটা শ্রদ্ধাশীল এবং বিনয়ের সাথে স্যারের সাথে কথা বলতেন সমাজ সোসাইটি নিয়ে। তার মানে একটা অঞ্চলের একটা হেডমাস্টার কতটা বিবেকবান এবং সামাজিক মূল্যবোধের জায়গায়, নেতৃত্বের জায়গায় উনি থাকতেন, সেই জিনিসটা আমরা ভেঙে ফেললাম। কিভাবে ভাঙলাম? সরকার এক ধরনের মানে কর্মসূচির মধ্য দিয়ে বা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের পারপাস সার্ভ করতে যেয়ে কিন্তু এই সমস্যাটা উদ্ভব হলো। এইভাবেই কিন্তু স্কুল এডুকেশন থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ। এখন দেখেন তো ভোটের ক্ষেত্রে আ যে সকল পোলিং এজেন্ট হয়, বিভিন্ন ধরনের রিটার্নিং অফিসার হয়। এদের এদেরকে দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভোটে যাতে ম্যানিপুলেট করা যায়, সহজ হয়। কিন্তু এই লোকটা তো বাবা ওই স্কুলের, কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে পড়াবে। একটা ছেলে শুরু থেকেই যদি দেখে প্রাইমারি স্কুলের শিক্ষকটা আওয়ামীপন্থী বা বিএনপিপন্থী বা জামাতপন্থী, আর স্কুল কলেজেও যদি দেখে এই স্যাররাই রাজনৈতিক মাঠে যেয়ে মারামারি করছে, কাড়াকাটি করছে, অথবা অপোনেন্ট রাজনৈতিক দল তাকে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে তার সামনে দিয়ে, তখন ওই স্কুলে পড়ালেখা যদি পুঁথিগত বিষয়টা হয়ও, মূল্যবোধের জায়গাটা অথবা সামাজিক শিক্ষাটা অথবা রাজনৈতিক শিক্ষাটা সে কিন্তু আর পায় না। যার ফলে কিন্তু আমাদের সমাজ দিন, দিন পিছিয়ে পড়ছে। এখন এটি হচ্ছে আমাদের মূল সমস্যা। পাশাপাশি হায়ার এডুকেশন এর কথা একটু বলে আমি আপনাকে আবার ফ্লোর দিচ্ছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একেবারে অনুৎপাদনশীল শিক্ষা। দেখেন ৫ই আগস্টের আগে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছিল তার মূল কারণটা কি ছিল? এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ? চাকরি নাই।
কর্মসংস্থান নাই। আমরা যারা এই মুহূর্তে প্রায় ৩৭ লক্ষ ছাত্র হায়ার এডুকেশন করে বের হয়। প্রাইভেট থেকে বের হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের হয় প্রায় ২০ লক্ষ। বাকিগুলো প্রাইভেট, আমাদের মতো আম আ হায়ার এডুকেশন এর যে গভর্নমেন্ট আ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখান থেকে। কিন্তু এই শিক্ষার অধিকাংশই কিন্তু উৎপাদনশীল শিক্ষা না। তার মানে আপনার শিক্ষিত একটা বেকার জনগোষ্ঠী আমরা তৈরি করছি, যেটা উচ্চ শিক্ষিত বলে আমরা সমাজে তাদেরকে ছেড়ে দিচ্ছি। এই কারণে দেখবেন যে মধ্যস্বত্বভোগী এই ছেলেরা কিন্তু খেতে খামারে অথবা ওয়ার্কশপে অথবা আপনার নার্স হিসাবে অথবা বৃত্তিমূলক কাজে কিন্তু এঙ্গেজড হয় না। এরা তখন কি করে? তারা বেছে নেয় ব্যবসা। কি ব্যবসা? যে আটানার জিনিস ক্ষেতের থেকে যেটা উঠছে কৃষক থেকে, সেই জিনিস ৳৮ এনে ঢাকা বিক্রি করার চেষ্টা করে। দেখেন এখন সম্প্রতি দেখবেন যে আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমের ব্যবসা করে। ফলের ব্যবসা করে এলাকা থেকে ২ টা পয়সা কামানোর জন্য। যে ফলটা ৳৫০ কেজি বাগানে, সেটা সে এক ধরনের, যেহেতু সে শিক্ষিত, সে জানে হাউ টু প্যাকেজিং ইট, হাউ টু মার্কেটিং ইট। সে ওই মার্কেটিং এ কিন্তু ৳১২০ বিক্রি করছে। তার মানে সমাজে পরতে, পরতে মধ্যস্বত্বভোগী এবং এক ধরনের দাস শ্রেণীর লোকজনের আনাগোনা বেড়ে যাচ্ছে। কারণ তাদের এমপ্লয়মেন্ট নাই সঠিকভাবে। সেজন্য এই উচ্চশিক্ষাটাও কিন্তু আমাদের কার্যকর উচ্চশিক্ষায় পরিণত হলো না। যেটা রিসোর্স হতে পারত। আমরা উচ্চশিক্ষাতে যদি কারিগরি বা টেকনিক্যাল বা বাজার ওরিয়েন্টেড শিক্ষা দিতে পারতাম, সেইটাকে যদি আমরা এক্সপোর্ট করতে পারতাম বিদেশে অথবা আভ্যন্তরীণভাবে ইন্ডাস্ট্রি করে যদি আমরা এদেরকে কাজে লাগাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই ধরনের রাজনৈতিক আ পরিক্রমাও তৈরি হতো না। আর আমরাও একটা উৎপাদনমুখী জাতিতে পরিণত হতে পারতাম। না, এখন দেখেন একটা জিনিস যে আমাদের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে পড়ছে। এখন যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে যে আমি দেশে থাকবো না, বাইরে চলে যাবো। বাইরে আসলে গিয়ে তারা করেটা কি? যারা পড়তে যায় তারা হোটেলে কাজ করে, ড্রাইভারি করে। আবার যারা পড়াশোনা শেষ করে যায় তারাও একই কাজ করে, ড্রাইভারি করে কিংবা কোনো ফাস্টফুড শপে কাজ করে। প্রশ্নটা হলো এই যে পড়াশোনা, আমাদের ছেলে পেলেগুলো যে প্রত্যেক বছর বের হয়, কেউ ইংরেজিতে মাস্টার্স, কেউ ইকোনমিক্সে, কেউ অ্যাকাউন্টিং, এক একজন তো এক একটা সাবজেক্টে মাস্টার্স এর বের হয়। তাকে নর্মাল একটা প্রশ্ন বললে সে আনসার দিতে পারে না, একটা সিভি, একটা বায়োডাটা তৈরি করতে পারে না। মানে একটা অফিসে যে সে ইন্টারভিউ দিবে, সে জানে না যে ইন্টারভিউ ভোগ কিভাবে ফেস করতে হয়। এগুলো তো আমরা প্রতিনিয়ত দেখতে পাই। জি, সাংবাদিকতার ক্ষেত্রে আপনি দেখেন ইদানিং যে অবস্থা হয়েছে, একটা মোবাইল হলেই আপনি একজন সাংবাদিক। জি। এগুলো কি দেখভাল করার মতো কেউ কি নেই? আ দেখভাল করা তো আমাদের সোল এজেন্ট আমরা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি এবং এটি সঙ্গত। একটা দেশে আ আপামর জনসাধারণের দুঃখ, কষ্ট, সমস্যা, আ সুবিধা এগুলি দেখভালের জন্য রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এবং রাজনৈতিক সংগঠনগুলি তাদের ম্যানিফেস্টোতে এই বিষয়গুলি রেখে মানুষের কাছে ভোট চায়। এবং সেই ভোটের বিনিময়ে যাদের ম্যানিফেস্টোটাকে জনগণ ভালো মনে করে তাদেরকে সরকার নির্বাচিত করে। এবং সরকার হওয়ার পরে সে রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে এই সমস্যাগুলি, এই সুবিধাগুলি সেই সমাজকে, জাতিকে দিবে, এই আশা নিয়েই তো রাজনৈতিক সংগঠনগুলি গড়ে ওঠে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে যেমন শিক্ষার ছোঁয়া নাই, তেমন তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই। রাজনৈতিক দলগুলির যে নেতৃত্ব দেয় তাদের মধ্যে ভিশনের অভাব। ভিশন থাকলেও সেগুলি কর্মসূচিতে রূপান্তর করে এ এ রাষ্ট্রীয় পর্যায়ে বিতরণ করার মতো সাংগঠনিক ক্ষমতা নাই। কারণ সংগঠনগুলি কিন্তু এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ দ্বারা রচিত হয়। আর দিন শেষে সবই চলে যাচ্ছে ব্যবসায়ী, হ্যাঁ? মানে আমাদের রাজনীতি করি, ডাক্তারি করি, মাস্টারি করি। আমরা আমাদের সমাজকে ব্যবসায় পরিণত করেছি। হ্যাঁ? যে টাকা ইনকাম করাটা আমাদের প্রধান। কিন্তু একটা শান্তি, একটা পিচ, একটা সোসাইটির নিরাপত্তা, সেই বিষয়টাকে আমরা প্রাধান্য না দিয়ে আর্থিক বেনিফিট কিভাবে হওয়া যায় সেভাবে রাজনৈতিক দলগুলিও আবর্তিত। সেই কারণে দেখবেন রাজনৈতিক দলগুলি মনে করে টাকা থাকলে রাজনীতি করা যায়। তারাও কিন্তু দুর্নীতির মাধ্যমে হোক, যেভাবে হোক টাকা তাদের কামাইতে হবে। যে দলটা দুর্নীতি করে না সেও কিন্তু ব্যবসা-বাণিজ্য করে টাকা তাদের কামাইতে হবে। কারণ টাকাকেই তারা মনে করেছে সমাজ, সোসাইটি বিনির্মাণের অন্যতম হাতিয়ার।
কিন্তু এর চেয়ে বড় জিনিস যেটা ছিল যে চেতনা ভিত্তিক সমাজ বিনির্মাণে আপনার যে শিক্ষাটাকে নৈতিক শিক্ষার উপরে ভিত্তি করে কর্মমুখী শিক্ষিত হয়ে জাতি গঠনে যে কাজ করার যে প্রত্যয়, সেটি আমি রাজনৈতিক দলগুলির মধ্যে এখনো দেখতে পাচ্ছি না। এবং এই সরকারটা ছিল একটা অন্যতম শিক্ষিত সরকার। আমাদের রাষ্ট্রে এই প্রথম একটা ডক্টরেট করা লোক সরকার প্রধান হয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার। এবং যে নোবেল প্রাইজ পেয়েছেন অর্থনীতিতে এবং শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ব্যবসার ক্ষেত্রে তার সুনাম সারা বিশ্বে স্বীকৃত, সেরকম একটি এক্সপিরিয়েন্স নোবেল লরিয়েট যখন আমাদের রাষ্ট্রপ্রধান হলেন, ওনার পরিষদটাও কিন্তু শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, এক এক জায়গায় এক একজন। তারপরও কেন হচ্ছে না? কারণ উনাদেরও মনোজগতে আমার মনে হয় যে শিক্ষার মানে উনারা হচ্ছে কর্মসংস্থান এবং আর্থিক লাভ লোকসান। আসলে শিক্ষা যে দুটা দিক আছে, শিক্ষা হচ্ছে একটা মানুষ হবে শিক্ষিত, তাকেই বলবো যে ভালো মন্দ পার্থক্য করতে পারবে, তাকেই বলবো সবার সাথে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একটি বোধ, একটি সংস্কৃতি সে লালন করবে। সেই শিক্ষাটাকে বাদ দিয়ে এই সরকারও কিন্তু দেখবেন কি করে প্রতিষ্ঠান করা যায়, কি করে কি করে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, সেদিকে তারা মনোযোগ হচ্ছে। এরা কিন্তু শিক্ষা ক্ষেত্রে সংস্কারটাকে প্রাধান্য দেয়নি। আমার মনে হয় এই সরকারের সবচেয়ে চরমতম অন্যায় কাজ হয়েছে, শিক্ষাঙ্গনে শিক্ষাকে ওনারা সংস্কারের উদ্যোগ নিলেন না, অথচ তাদেরই দায়িত্ব ছিল। কারণ রাজনৈতিক দলগুলি ফেল করেছে অতীতে, দু একজন রাষ্ট্রপতি ভীষণ নিয়ে আগিয়ে কিছুটা আগাচ্ছিলেন, কিন্তু ওটাও হোঁচট খেয়েছে। সেই জায়গায় শিক্ষাকে ওনারা যদি ঠিক জায়গায় নিতেন, সেটি হতে পারতো সবচেয়ে বড় বিনিয়োগ, সেটি হতে পারতো এই সরকারের সবচেয়ে বড় কাজ, কিন্তু সেই জায়গায় উনি গেলেন না। দেখেন, আমি একটু বলি, আচ্ছা ধরেন তো একটা রাজনৈতিক দলের মধ্যে আপনার উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত নেতা নির্বাচন হয়। সেই নেতা নির্বাচনের মধ্যে বিভিন্ন পদ পদবি থাকে। একটা পদ থাকে ধরেন পরিবেশ সম্পাদক, একটা পদ থাকে। উপজেলা লেভেলে গণতান্ত্রিক চর্চায় যে ছেলেটা পরিবেশ জানে ওই সংগঠনের মধ্যে, তাকে যদি ওই সম্পাদকটা দেওয়া হতো, সে তখন জেলা লেভেলে অন্যান্য উপজেলা সম্পাদকদেরকে নিয়ে সে কিন্তু জেলা লেভেলে একটা পরিবেশ সম্পাদক তৈরি করতে পারত। একইভাবে সে কেন্দ্রে একটা পরিবেশ জানা ছেলে বা মানুষ সম্পাদক হতো। ওই দল সরকার গঠন করলে ওই লোকটা হতো পরিবেশ মন্ত্রী। সেই মন্ত্রী পরিবেশ নিয়ে যতটা কমিটেড হতো, লার্নেড হতো, যতটা ভিশনারি হতো, সেটা আমাদের জাতির জন্য সবচেয়ে উপকারের কাজ হতো। কিন্তু আমাদের দলগুলি দেখছি ডাক্তার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে যে যে গভর্নমেন্ট পলিটিক্স পড়েছে বা পলিটিক্যাল সায়েন্স পড়েছে, সে হচ্ছে আপনার চিকিৎসা বিষয়ক না না, আপনার মন্ত্রী। সেটা তো আমাদের দেশে তো এটা আছে, অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্র ব্যাংকে চাকরি করে। কোশ্চেন সেটা না, জি, কোশ্চেন হলো সেটা যে তো আপনি যে আছে। একটা উদাহরণ দিলেন যে ডক্টরেট আমাদের দেশের প্রধান, মানে এখন দেশ চালাচ্ছে প্রধান উপদেষ্টা, এবং তার সাথে আরো অনেকগুলো ডক্টরেট আছে, অনেক কিছু আছে। পৃথিবীতে তো দুটো শিক্ষা, অ্যাজ এ টিচার আপনি আমাকে কিভাবে নেবেন আমি জানি না। একটা হলো পুঁথিগত শিক্ষা, আর একটা হলো প্রকৃত লব্ধ জ্ঞান। আমরা তো বলি লিটারেসি এবং মানে লিটারেট অ্যান্ড এডুকেটেড, দুটো জিনিস, দুটো কিন্তু একই, দুটো শিক্ষা। লিটারেটও শিক্ষা, জি, এডুকেটেডও শিক্ষা। এখন আপনি লিটারেসি নিলেন, পুঁথিগত বিদ্যা আপনি নিলেন, কিন্তু প্রকৃত লব্ধ জ্ঞান আপনি নিলেন না। তাহলে সেই শিক্ষার কি মানে মূল্য আছে আপনার কাছে? আপনি হতে পারেন ডক্টরেট, আপনি হতে পারেন আরো বিশাল কিছু, কিন্তু আপনি প্রকৃতির শিক্ষাটা তো নিলেন না। এবং এই যে প্রকৃতির শিক্ষাটা নিয়ে আপনি যে এডুকেটেড হলেন না, আপনার বেসিক্যালি এডুকেশন নাই, আপনার লিটারেসি আছে। আমাদের দেশে এই যে আপনি বললেন যে ওই দলের ওই পরিবেশ বিষয়ক ওকে যদি দেওয়া হতো, তাহলে সে পরিবেশের বিষয়ে কাজ করতো। তো আমাদের তো এখন যে পরিবেশ উপদেষ্টা, সে তো পরিবেশ নিয়ে কাজ করেছে বিগত দিনে, সে পরিবেশের কি কাজটা করতে পারে? শিক্ষা যিনি আপনি আছেন, খেয়াল করে দেখেন, শিক্ষা আপনি যে ভালো আছেন, বলেছেন। জি, কিন্তু আপনি দেখেন উনার ক্ষেত্রে লিমিটেশনটা কোথায়? উনি কিন্তু দল দ্বারা গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু উনি নির্বাচিত নন। উনি একটা সংগঠনের পরিবেশ দেখতেন। ওখানে কিন্তু তার জনগণের সাথে কমিটমেন্টের ঘাটতি থাকতে পারে, দৃষ্টিভঙ্গি ঘাটতি থাকতে পারে। কিন্তু একটি রাজনৈতিক দল
একটি সমাজ সোসাইটিতে জনগণকে, প্রান্তিক জনগণকে কেন্দ্র পর্যন্ত ট্রান্সমিট করে তার চেতনা দিয়ে, এবং সিলেক্টিভ ভাবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সে কিন্তু বেড়ে ওঠে। আমরা উনাকে এখন যে উনাকে দেখছি, উনি হয়তো ভালো হতে পারতেন, হয়তো খারাপও হতে পারতেন, কিন্তু পরীক্ষিত এটা বলা যায় না। বরং এই মুহূর্তে উনি পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আমরা বলতে পারবো যে উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উনি রিয়েল ফিল্ডে কিন্তু এখন এসেছেন। উনি এতদিন বাইরে থেকে একটা জিনিসের প্রতিবাদ, প্রতিরোধ সবকিছু করা যায়। কিন্তু সমাজ সোসাইটিতে কিভাবে এটাকে আমরা খাপ খাওয়াবো, অ্যাডাপ্ট করাবো, সেটা কিন্তু আপনার রাজনীতি পলিসির মধ্য দিয়ে কিন্তু এটা প্রতিপালিত হয়। উনি কিন্তু এই জায়গায় এখন উনি পরীক্ষা দিচ্ছেন। একটা জিনিস আমি বলি, আপনি খুব একটা চমৎকার কথা বলেছেন। আগের দিনে শিক্ষাটা কিভাবে হতো? এটা আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখেন, আগের দিনে পদব্রজকরা ছিল শিক্ষিত। তারা হাঁটতেন, হ্যাঁ? ঘুরতেন এবং উনারা বিচরণ করতেন প্রকৃতিতে। সেখান থেকে উনি ভালো মন্দগুলিকে তুলে আনতেন। মন্দগুলিকে উনি দূরে রাখতেন। ভালোগুলিকে কালেক্টিভলি একটা জায়গায় এনে বিদ্যালয়ে এসে আরো ১০ জনকে উনি বলতেন। এই তো? তার মানে গৌতম বুদ্ধের কথা বলি, ইবনে বতুতার কথা বলি, আমরা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাঃ এর কথা বলি, হিজরত করতেন। ইভেন আমাদের সাম্প্রতিক উম এ বাংলাদেশ অভ্যুদয় হওয়ার পরও একজন রাষ্ট্রনায়কের কথা আবারও আমার বলতে হয়। আ আ আ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। উনার একটা কর্মসূচি ছিল জানার জন্য হাঁটা। আপনি জানেন কিনা? জানার জন্য হাঁটা। উনি ১ম কুষ্টিয়াতে যখন ১ম হাঁটলেন, ঐদিন হাঁটছেন ২২ মাইল মানে ৩৫ কিলোমিটার। উনি হাঁটতেন কেন? উনার ২ টা থট ছিল একটা হাঁটা। যে হাঁটতে গেলে উনি যখন ল্যান্ডস্কেপ এর মধ্যে দিয়ে হাঁটতেন, উনি কিন্তু প্রকৃতি যেমন দেখতেন, প্রকৃতির মাঝে জনগণ কি অবস্থা আছে কেউ ব্যাখ্যা করতে হতো না। উনি বুঝতেন। আরেকটা ছিল উনার যারা চামচা অথবা যারা চাটুকার অথবা উনারা যারা প্রভাবিত করে, যে লোকগুলি উনার চারপাশে থাকে, ওইটা একটা সুবিধা, উনি যে গতিতে হাঁটতেন ওরা পিছায় পড়ে যেত। উনি হাঁটে যখন গ্রামের কোন লোকের সাথে সরাসরি কথা বলতে পারতেন, কথা-টথা বলে উনি কিন্তু পারসেপশন ক্লিয়ার। ৫ মিনিট পরে এই লোকগুলি যখন যেত, ডিসি হোক, এসপি হোক, যাই হোক, তাদেরকে উনি শুধুমাত্র ইনস্ট্রাকশন দিতেন যে, "এখানে এই প্রবলেম, তুমি এই করো।" তার মানে একটি নেতা কিভাবে জনগণের কাছাকাছি যাবে? ঢাকায় বসে থাকলে তাকে কিন্তু চাটুকাররা ঘিরে ফেলে। উনি যখন সরাসরি আ জনগণের মাঝে হাঁটবেন, ঘুরবেন, দেখবেন স্বচক্ষে, তখন ওই নেতা হয়ে যায় অর্গানিক নেতা। যেটা মওলানা ভাসানী করতেন। আমার ধারণা শহীদ জিয়া রহমান কিন্তু ওই কাজটাই মওলানা ভাসানীর কাছ থেকে পেয়েছিলেন। এই অর্গানিক লিডার হওয়ার ২ টি দিক। একটা হচ্ছে প্রাণ প্রকৃতির মাঝে জনগণের কি সম্পদ আছে, জনগণ কি সমস্যা আছে, সেটি নিজ চোখে দেখে তারপরে সেভাবে কর্মসূচি প্রণয়ন করা, সেভাবে দাবি উত্থাপন করা, সেভাবে মানে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো। এই কারণে কিন্তু জিয়া রহমান অন্য যেকোনো রাষ্ট্রনায়কের চেয়ে জনগণের কাছে, গ্রামীণ মানুষের কাছে পপুলার। কারণ উনার কর্মসূচি ছিল জানার জন্য হাঁটা। উনি মৃত্যুর আগের দিন বগুড়া ক্যান্টনমেন্টও লাস্ট ১১ কিলোমিটার হেঁটেছেন। এবং শুধু হাঁটেননি, উনি সচিবদের জন্য বলছেন মাসে ৫ দিন উনাকে হাঁটতে হবে। আর ডিসি বা লোয়ার লেভেলের কর্মকর্তাদেরকে ১৫ দিন গ্রামে থাকতে হবে। এবং মন্ত্রী এমপিদেরকে বলেছেন, পার্লামেন্টে যদি সেশন না থাকে, আপনার স্ব আসনে যেয়ে জনগণের মাঝে হেঁটে, হেঁটে দুঃখ দুর্দশা বুঝে সেভাবে আপনাদের পরিকল্পনা প্রণয়ন করবেন, তুলে আনবেন। তার মানে আমি এটা একটা উদাহরণ হিসেবে উনাকে নিলাম। আজকে যদি উনার মতো উনার দলেরও অনেককে পেতাম, আমার খুব ভালো লাগতো। এইটা হচ্ছে একটা রাষ্ট্রকে যখন আমরা, আমরা তো অনুন্নয়ন, আমরা তো উন্নত দেশ না। আমাদের অর্থনৈতিকভাবে disparity আছে। আমাদের প্রচুর পরিমাণে ফারাক আছে। তা আমরা দেশ, আমাদের রাষ্ট্র জনগণকে কি সবকিছু করে দিতে পারবে? করে দিতে পারবে না। জনগণকে সক্ষম করে তুলতে হবে। সেজন্য দেখেন, জিয়া রহমান কিন্তু একটা শিক্ষা গ্রামীণ পর্যায়ে দিতেন। নৈশ বিদ্যালয়ের মাধ্যমে গণশিক্ষা। গণশিক্ষা কি ছিল? গণশিক্ষা ছিল একটি সংসার কেমনে চলবে? সেখানে জীবন্তিকা হতো। সেখানে বলত ভালো হোক, মন্দ হোক ২ টি সন্তানই যথেষ্ট। হ্যাঁ? ২ টি সন্তানে সুখী পরিবার মানে ২ টি সন্তান। অধিক সন্তান মানে এটা একটা কিন্তু শিক্ষা। এর পাশাপাশি উনি পতিত জমিগুলি কিভাবে একটা সংসার চলবে? একটা মহিলা আগে গ্রামীণ সমাজে আইডল থাকতো। তাকে শিখাইলো
যে আপনার আশেপাশে যে আছে একটা পেঁপে গাছ, 2টি মুরগি, একটা হাঁস, একটা গরু, একটা ছাগল, এগুলি আপনি পালন করেন। আমরা প্রায় ছোটবেলায় ইয়ার্কি করে বলতাম যে জিয়া রহমান একটা ভাষণ দিত, আপনারা ভাই সব, আপনারা একটা গরু, একটা ছাগল, একটা হাঁস, একটা মুরগি, ভাবতাম গালি দিচ্ছে, উনি বলতেন পালন করবেন। কারণটা কি? কারণটা হলো রাষ্ট্র তো সবাইকে নিরাপত্তা দিতে পারবে না সামাজিক। ওই বাসার মহিলাটা যদি বাসায় এগুলি করে, তাহলে পুরুষটা যদি কাজ নাও থাকে, সংসারটা কোনো মতে হাঁড়িটা চলবে। এই যে একটা শিক্ষা, এটি হচ্ছে রিয়েল শিক্ষা। এর মধ্য দিয়ে নারীকে কর্মমুখী করা, নারীকে এঙ্গেজমেন্টে আনা, নারীকে ব্যবহার করা। কারণ উনি বলতেন নারী এবং পুরুষ দুইজনে যদি আহ, আহ, উন্নয়নে অংশগ্রহণ না করে, তাহলে ওই জাতি উন্নত হবে না। তার মানে এই যে এখানে আমি শিক্ষা, আরেকটা জিনিস এটাকে বলি, বলি সেটা হলো যে যেমন নজরুলের কথাও যদি ধরি, এই পৃথিবীতে যা কিছু চির অবিনশ্বর, অর্ধেক তার গড়িয়াছে অর্ধেক তার নর, অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর। সেই প্রসঙ্গে নেপোলিয়নের কথাটা যদি আনি, যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা জি আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। আমাদের দেশে তো একটা ধারণা তৈরি হয়ে গেছে, শিক্ষা মানে হলো চাকরি করা। মেয়ের ক্ষেত্রে শিক্ষা মানে হলো চাকরি করা, ছেলের ক্ষেত্রে হলো শিক্ষা মানে চাকরি করা, এবং সেই চাকরি যেন তেন চাকরি না। তার ছেলে একটা টেবিলে নিয়ে পিছনে একটা বড় হাইফাই চেয়ার নিয়ে বসতে হবে, সেইটা হলো চাকরি। এখন আমাদের দেশে আমরা তো কর্মের কোনো মূল্য দিই না। আমাদের দেশে কিন্তু যারা যে মানে কর্মের সাথে যারা জড়িত, যেমন রিক্সাওয়ালা বলি, গাড়ির ড্রাইভার বলি, জি প্রতিটা প্রান্তের যে লোকগুলো আছে, এরা যদি না থাকতো, দেশের সবাই যদি প্রেসিডেন্ট হয়ে যেত, তাহলে কি এই দেশে বাস করা যেত? প্রত্যেকটা মানুষেরই তো প্রয়োজন, প্রত্যেকটা ধাপে ধাপে প্রয়োজন, কিন্তু আমরা তো তাকে সে মূল্যটা দেই না। আমরা কাজের লোককে কাজের লোকই ভাবি, আমরা যে ড্রেন পরিষ্কার করে তাকে আমরা ধাঙুরি ভাবি, এবং তার সাথে আমাদের আচরণগুলো, দূরত্ব, গ্যাপিংটা ওরকমই থাকে। এই কাজটাই কিন্তু জি আমি বাইরে গিয়ে করি, এবং বাইরে বিদেশে যারা এই কাজগুলো করে তাদের বেতন কিন্তু সবচেয়ে বেশি, এবং তারাও কিন্তু জি এডুকেটেড। কিন্তু আমাদের দেশে কেন আমরা এই যে কাজকে মূল্যায়ন করতে শিখলাম না? খুবই চমৎকার একটা প্রসঙ্গ। এই কারণে বলবো, আমি প্রায় স্কুলে বিশেষ করে যারা ম্যাট্রিক পরীক্ষা দেয়, ওগুলো স্কুলে আহ, সমাপনী অনুষ্ঠানে আমি মোটিভেশনাল স্পিকার অথবা একজন বক্তা হিসেবে যাই। তো আমি ওখানে যে বক্তব্যটা দিই সেটি আপনাকে কোট করি, আমি বলি। আমি বলি যে গার্জিয়ানরা থাকে ওখানে, হ্যাঁ? তা আমি বলি কি, প্রতিটা গার্জিয়ান আপনার ছেলে ভালো রেজাল্ট করবে, ফার্স্ট হবে, সেই চেষ্টাটাই করেছেন। হুম? এবং এটি স্বাভাবিক, আপনারা সেভাবে পড়িয়েছেন। স্কুলও কিন্তু সেই এফোর্টটা দিয়েছে। হ্যাঁ, প্রতিটা ছাত্রের প্রতি নজর দেওয়ার চেষ্টা করেছে। স্কুল কর্তৃপক্ষ চায় প্রতিটা ছেলে ফার্স্ট ক্লাস পাক, প্রতিটা ছেলে ভালো করুক, এবং এখান থেকে পাশ করে যারা বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে যাতে সুযোগ পায়, আপনিও চাচ্ছেন, স্কুলও চাচ্ছে। কিন্তু দিন শেষে কি হয়? হয় না তো। দেখা গেল যে 10% ছেলে চান্স পায়। হ্যাঁ? কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। আর বাকি 90% কি ওদের জীবন বৃথা? তারা কি অপান্তেয়? বাকি এই 90% এর প্রতি আপনারা পরিবার থেকে এবং বিদ্যালয় বা সমাজ তাকে যেভাবে ট্রিট করে, সেই ট্রিটমেন্টটা অত্যন্ত গর্হিত। আমরা মনে করি তার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। সে বুয়েটে চান্স পেল না, সে মেডিকেলে চান্স পেল না, বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না। অতএব তার জীবন তো বৃথা। সে কি করে খাবে? তাই তো? এই জায়গা থেকে ছেলেটাকে যখন এইভাবে পোক করেন, তখন ছেলেটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। হুম? আর ফ্রাস্ট্রেটেড হয়ে কি করে? নেশার সাথে যুক্ত হয়। বাসা আর ভালো লাগে না। বাসায় এক ধরনের গঞ্জনা শুনতে হয়। স্কুল থেকে এক ধরনের একনজ পায় না। এই ছেলে কিন্তু সমাজে মাদকাসক্ত হয়, অপকর্মের সাথে যুক্ত হয়। তখন কিন্তু আপনি মাথা চাপড়ান। হ্যাঁ? আপনি তখন বলেন যে আমার ছেলেটা এগুলি না করুক, আমার বাসায় যেন থাকে। সুন্দরভাবে, পরিপাটিভাবে সমাজে যেন থাকে। তার চেয়ে বেটার হতো না? আমরা গার্জিয়ান পক্ষ, স্কুল পক্ষ একটা চেষ্টা করি, সেই চেষ্টাটা সবাই হতে পারবে। সেটা হলো, তুমি বাবা পড়ালেখা করে ফার্স্ট হবা না সেকেন্ড হবা সেটি একটি ব্যাপার। কিন্তু এটি প্রধান ব্যাপার না। তুমি বাবা মানুষ হবা। তুমি যদি ভালো মানুষ হও, আমার ছেলে যদি পড়ালেখা করে খারাপ রেজাল্ট করে, আর সে মানুষ, সে মুদি দোকানদার করুক, সে রিক্সা চালাক, সে তো ওই মাদকাসক্ত ছেলের মতো বাসায় সমস্যা তৈরি করবে না।
দেখেন আমি এইভাবে উদাহরণ দিই। আচ্ছা খেয়াল করুন তো, যে বাসায় একটা অটিস্টিক বেবি আছে, যে বাসায় কোনো না কোনোভাবে অটিজমের একটা বেবি আছে, তার জীবনে পড়ালেখা তো দূরের কথা, ছেলেটা বাবা সুস্থভাবে যদি হতো, তার জীবন তো শান্তিময় হয়ে যেত। সেই জায়গা থেকে আল্লাহ আপনাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে। তার মানে একটি সমাজ বিনির্মাণে সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, সবাই যদি ডাক্তার হয়, তা কি সম্ভব? তা তো সম্ভব না। যেহেতু সম্ভব না, তাহলে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আর এটাও বললাম, সাথে, সাথে বলি যে একটা জাতি সাধারণ মানুষ দিয়ে কিন্তু তৈরি হয়। আর অসাধারণ হওয়া যায় না। আপনারা যেভাবে অসাধারণ মানুষ তৈরি করার মেকানিজম হাতে নিয়েছেন, চেষ্টা করছেন, এটি আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে। বরং আপনি সাধারণ একটি দায়িত্ব পালন করুন। কোন সময় অসাধারণ হয়ে যাবেন, জনগণ আপনাকে অসাধারণ বানাবে। আজকে দেখেন সমাজে আমি ভালো মানুষই কাজ করেও আমি অসাধারণ হতে চাই, রাজনীতি করেও অসাধারণ হতে চাই। মানে আমাদেরকে অসাধারণ হতে হবে, বিশেষ চরিত্রের মানে অধিকারী হতে হবে। এরকম একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে সবার মধ্যে নিহিত। এই যে ৫ই আগস্ট গেল না? অনেকে আন্দোলন করেছে কিন্তু। ভালো আন্দোলন করেছে। কিন্তু উনারা মনে করছে এটা ইনভেস্টমেন্ট। এই কারণে তাকে কেন এই পদে দেওয়া হলো না? বিশ্ববিদ্যালয় উপাচার্য বানানো হলো না? অমুক পদে কেন দেওয়া হলো না? আমি তো আন্দোলন করেছি, আমাকে মূল্যায়ন করা হলো না। তার মানে কি? আন্দোলনটা কি ইনভেস্টমেন্ট? যারা ভাবছে আন্দোলনটা ইনভেস্টমেন্ট, তাদের দ্বারা তো আর যাই হোক দেশ সুন্দরভাবে বিনির্মাণ হবে না। কারণ ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কাতারে তারাও পড়ে যাবে। আমরা করেছি দায়বদ্ধতার জায়গা থেকে, বিবেকের জায়গা থেকে। এটি ভালো না, অতএব আমাকে রুখে দাঁড়াতে হবে, ঘৃণা করতে হবে। এইবার আন্দোলনে দেখছেন না? ৫ই আগস্টের আগে সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে গেছে শিক্ষকরা। শিক্ষকদের ব্যাকবোন যে নাই বিশ্ববিদ্যালয়, শিক্ষক সমিতি, শিক্ষকদের অধিকাংশই ন্যায্য কথা যদি আগে থেকে বলতো, ন্যায্য অবস্থান যদি নিত, রাষ্ট্রের সমালোচনা করত, তাহলে মনে হয় এরকম একটা পরিণতি হতো না। অথচ আমরা দেখতে পেলাম এই যে শিক্ষা, তথাকথিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হওয়ার যে শিক্ষা, এই শিক্ষা আসলে কার্যকর শিক্ষা না। ওই শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত যে শিক্ষা আপনাকে যেকোনো পেশাকে শ্রদ্ধা করতে শিখাবে। রিক্সা চালানো কোনো অপরাধ না। আপনার মুদি দোকানে কাজ করা কোনো অপরাধ না। ছোটখাটো ব্যবসা করা কোনো অপরাধ না। আপনার কৃষিক্ষেত্রে কাজ করা কোনো অপরাধ না। মাস্টারের ছেলে মাস্টার হতে হবে কেন? ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হতে হবে কেন? ইঞ্জিনিয়ার ছেলে কেন সে একজন কৃষক হবে না? তার দাদা তো কৃষক ছিল। তাই তো? তার মানে একটি এখানে একটা সমাজ প্রশ্ন আছে, বিনির্মাণে এখানে একটা ব্যাপার আছে হলো যে আমাদের তো আমরা এখন এমন একটা সোসাইটিতে বাস করি, আমরা তো আমাদের রুটকে ভুলে গিয়েছি এবং আমরা রুটের পরিচয় দিতে চাই না। আমার পূর্বপুরুষ কৃষক ছিল, কি আমার পূর্বপুরুষ মৎস্যজীবী ছিল, কিংবা আমার পূর্বপুরুষ মাটির কাজ করত, কিংবা লোহার কাজ করত, আমরা তো এগুলো বলি না। আমরা এখন সব চৌধুরী হতে চাই। আমরা এখন চৌধুরী না হলে আমাদের তো মান সম্মান থাকবে না। এবং এই যে রাজনীতির কথা আসলে, এখানে আরেকটু যোগ করে দেই, বাংলাদেশে তো রাজনীতি হয়ে গেছে একটা বিজনেস। রাজনীতি করলেই মনে করে যে এটা একটা বিজনেস, বিজনেস সেন্টার। এখন আমাদের যে ইয়াং জেনারেশনরা কেন দল করার জন্য, কেন পলিটিক্স করার জন্য এত পাগল? এতদিন তো ছিল না। বিগত মানে আপনার মাফিয়া সরকার দেখিয়ে দিল, আসো পলিটিক্সে, টাকা অটোমেটিক তোমার তৈরি হবে। তো আপনি চাইলেই একটা ভালো শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশ কিভাবে বিনির্মাণ করবেন? শুনেন, আপনি খুবই মানে ওই এই কথাগুলি আমি প্রায়শই আপনার সাথে অনুরণন করেই বলি যে, আমরা একটা জাতিতে পরিণত হয়েছি। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ঢাকাকে ধরেন একটা কেস স্টাডি। ঢাকা হচ্ছে ওয়ান অফ দ্যা হোপেস্ট সিটি ইন দ্যা ওয়ার্ল্ড। ঢাকা হচ্ছে টাকা কামানোর শহর। মানে আমরা আমাদের শিক্ষাটার অপর বিষয় বলছি যে টাকা কামাও। সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার যেকোনো পেশার লোক। আপনার এলাকায় সমস্যা হচ্ছে, টাকা কামাইতে পারছেন না, আপনার ভূমিহীন, আপনার নদী ভাঙন হচ্ছে, ঢাকায় আসেন। ঢাকায় আসলে টাকা কামানো যায়। এই ঢাকাকে আমরা রুটি-রুজির একটা সেন্টার বানাইছি। হুম? এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেকোনো প্রকারের টাকা কামাবো। আমাদের মূল্যবোধ, আমাদের শিক্ষা, আমাদের সবকিছুকে পিছনে ফেলে। আর তার অন্যতম মাধ্যম হিসাবে এখন পরিচালিত হচ্ছে বা পরিগণিত হচ্ছে হলো রাজনীতি। হ্যাঁ? এই জন্যই কিন্তু দেখবেন আমাদের ইয়াং জেনারেশনস বলেন, আমাদের শিক্ষিত বেকার যে গোষ্ঠীটা বলেন, তারা যেন তেন প্রকারে পাওয়ার পলিটিক্স করতে চায়। ওদের যদি মনে হয় যে বিএনপি আগামী গভর্নমেন্ট হবে,
দেখবেন সবাই বিএনপি ছাতা তলে আসছে। যে সরকারটা আসতে যাচ্ছে তার ছায়াতলে সবাই চলে যায়। কারণটা কি? কারণটা একটা হচ্ছে রাজনীতির অপর নাম হচ্ছে আর্থিকভাবে বেনিফিট হওয়া। এটাকে আমরা পোর্ট্রেট করতে শিখেছি। খেয়াল করলেন এটা এটা কেমনে হলো? আমি একটু পিছনে যাই। এখন কোন গ্রামে বা কোন এলাকায় আপনি দেখবেন না একটা বিদ্যালয়ের জন্য দাবি জানিয়ে একটা কর্মসূচি দিয়েছে। একটা রাস্তার জন্য, একটা সুকুমার কাজের জন্য তারা কিন্তু দাবি করে না। কারণ কি? ওই এলাকার যে এমপি হয়েছেন অথবা চেয়ারম্যান হয়েছেন, সে একজন ব্যবসায়ী। সেই ব্যবসায়ী পুঁজি খাটাইছে। খাটানোর পরে যখন চেয়ারম্যান হলো বা এমপি হলো, সে তার নিজের প্রয়োজনে টাকাটা উঠে আনার জন্য যেখানে রাস্তার দরকার নাই, যেখানে বিদ্যালয়ের দরকার নাই, সেখানেও বিদ্যালয় দিয়ে সে কিন্তু প্রকল্প নিয়ে আসতেছে। সেই প্রকল্প সে ভাগযোগ করে নিজে খাচ্ছে, কিছু কাজ করছে, জনগণের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, মাসল বাহিনী তৈরি করে চাঁদাবাজির সাথে যুক্ত হচ্ছে। আর জনগণের তো কোনো দাবি নেই, তাহলে কি ব্যক্তি দাবি। জনগণ কি নগদ যা পাই, অথবা আমার ছেলেটা চাকরি, অথবা আমার একটা পারমিট, অথবা আমার একটা সুবিধা। তাহলে ব্যক্তি কেন্দ্রিক চাহিদা ছাড়া কমিউনিটি বা সামগ্রিক চাহিদাটা আর সমাজে বিরাজ করছে না। যার ফলে আমাদের যে রাজনৈতিক যে ভিশন আর মিশন, সেই জায়গায় এই কমিউনিটিটা কোরিলেট করে না। যার ফলে এখন কিন্তু টাকার একেকটা এমপি হতে, একেকটা চেয়ারম্যান হতে প্রচুর টাকা লাগে। একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ বা একজন গ্রহণযোগ্য মানুষ সামাজিকভাবে, সে চাইলেও এমপি বা চেয়ারম্যান হতে পারবে না ভোটের বাজারে যেয়ে। কারণ প্রচুর খরচ। কেন্দ্র চালাইতে খরচ লাগে। ভাই আপনি আমারে ঘুষ না দেন, কেন্দ্র তো চালাইতে হবে। মার্কিং তো করতে হবে, ওকে টাকা দিতে হবে, একে টাকা দিতে হবে। এই ডামাডোলে পড়ে যে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত যারা জনগোষ্ঠী, তারা পিছিয়ে পড়ছে রাজনীতি থেকে। ক্রমাগতভাবে তারা অর্থনৈতিক যে বুনিয়াদ রচনা করছে যারা, ভেস্টেড ইন্টারেস্ট কন্ট্রাক্টর শ্রেণী, দুর্নীতিবাজ শ্রেণী, তারা এই জায়গাগুলো দখল করছে। দুই একজন রাজনীতিবিদ তারা টেক্কা দেওয়ার জন্য নিজেরা ব্যবসায়ীতে পরিণত হচ্ছে, নিজেরা দুর্নীতিবাজে কনভার্ট হচ্ছে। কারণ ভোগের একটা সমাজ আমরা তৈরি করে ফেললাম, ভোগবাদী সমাজ তৈরি করে ফেললাম। আর দেশটাকে আমরা মনে করলাম সম্পদ আরোহণের জায়গা, বসবাসের জায়গাটা মনে করলাম বিদেশে অন্য কোনো জায়গায় নিরাপদ, যে জায়গায় আইন ভালো, যে জায়গায় অনুশাসন ভালো, যে জায়গায় ওসিডিসি বা আমার পেঁয়াজ কাটলে সম্মান হানি হয় না, ড্রাইভিং করলে সম্মান হয় না, সেরকম একটা দেশকে তারা ভালোবাসে। কানাডা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সেই দেশে কিন্তু ওই ছোট ছোট কাজ করতো এই বড় বড় লোকগুলি অপমান বোধ করে না, কিন্তু দেশে করতে অপমান বোধ করে। এখান থেকে টাকা কামায় ওই দেশে নিরাপদ ভাবে চলে যেতে তারা কুণ্ঠাবোধ করে না। এই একটি কারণ। কারণ আমরা দেশটাকে একটা ভাগাড়ে পরিণত করছি। এখান থেকে শুধু টাকা আর্ন করো। যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, দেখেন প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ছেলের পিছনে কি পরিমাণ টাকা খরচ করে, কি পরিমাণ পয়সা খরচ করে। সেখান থেকে উচ্চশিক্ষার মেধাবী ছেলেটা চলে যাচ্ছে বাইরে। তাই তো? এটা জাতির লস না? সেটা ধরে রাখার মতো আমাদের এখানে কোনো ব্যবস্থা নাই। তার মানে আমরা না একটা না, আমরা তো আসলে ধরে রাখতেও চাই না। কারণ রাখতে চাই মেধাবীরা না। যদি এই দেশে, হ্যাঁ, মেধাবীরা যদি এই দেশে থাকে, তাহলে তো আপনি চুরি করতে পারবেন না, তাহলে তো আপনি পলিটিক্স এক্সাক্টলি, করতে পারবেন এক্সাক্টলি, না। তা এখন প্রশ্ন এক্সাক্টলি। হলো, তো আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের যে আজকে যে আসলে আলোচ্য বিষয়টা ছিল শিক্ষা ব্যবস্থার বাস্তব পরিস্থিতি এবং উত্তরণ, সর্বশেষে এই বিষয়ে আপনি কি বলবেন? আ সর্বশেষে আমার একটাই কথা, আ শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা আমরা যদি সত্যি, সত্যি মিন করি, কারণ একটা শিক্ষিত জাতি ছাড়া একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করা যায় না। আর ঐক্যবদ্ধ জাতি যদি তৈরি না হয়, তাহলে একটি দেশ উৎপাদনশীলতায় বুনিয়াদ রচনা করতে পারে না। এবং একটি দেশের ভাগ্য পরিবর্তন হবে শিক্ষার মধ্য দিয়ে কর্মসংস্থান এবং উৎপাদনমুখী একটা দেশ গঠন। সেই জায়গাটা শিক্ষা ছাড়া হবে না। তাই আমার একমাত্র দাবি যে আমরা প্রাইমারি স্কুল শিক্ষা, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক এবং হায়ার এডুকেশন ঢেলে সাজানোর সময় এসেছে। সংস্কার করতে হবে। উৎপাদনমুখী শিক্ষায় কনভার্ট করতে হবে। একমুখী শিক্ষায় কনভার্ট করতে হবে। ঐক্যবদ্ধ শিক্ষা দিতে হবে। এবং মূল্যবোধের শিক্ষা আমাদের সবার মধ্যে বিতরণ করতে হবে। তা নাহলে আমরা
অচিরেই রাজনৈতিক ডামাডোল যেমন একদিকে চলছে, তেমন আমরা একটা আ অকার্যকর দেশে পরিণত হতে যাচ্ছি সহসায়। আমরা যদি নিজেরা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে আমাদের ইনভেস্টমেন্টও হবে না। আমাদের দেশে ইন্ডিয়া থেকে লোক এসে ইন্ডাস্ট্রি চালাবে। আমাদের দেশে বিদেশ থেকে এক্সপার্ট এসে কনসালটেন্সি করবে। আমরা অথচ শিক্ষিত, আমরা আমাদের এই শিক্ষা নিয়ে বাইরে যাচ্ছি ড্রাইভিং করতে, বাইরে যাচ্ছি অন্য আ অদক্ষ কাজগুলা করতে। অথচ দক্ষতার যে কাজগুলা আমাদের দেশে আছে, তা কিন্তু আমার পাশের দেশে এসে আপনার আ ভোগ দখল করছে। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপালি আমাদের দেশে এই দেশে এসে তারা কিন্তু কি পয়েন্ট গুলাতে কাজ করছে। কিন্তু আমরা কি যোগ্য ছিলাম না? তার মানে গলদ আছে। সেই গলদটাকে ঢেলে সাজানোর সময় এসেছে। আমি জানি না ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে যে তারা শিক্ষা সংস্কারে হাত দিবে না। তবে আগামীতে যে সরকার আসুক সেটা কোন একটি দলের সরকার অথবা কয়েকটি দলের সরকার অথবা জাতীয় সরকার যাই বলি না কেন, তাদের ১ম কাজ হবে শিক্ষা সংস্কার করা, শিক্ষাঙ্গনকে কুলুষিত মুক্ত করা, রাজনৈতিক চেতনা থাকবে, রাজনৈতিক বিচরণ থাকবে, কিন্তু দলবাজি, দলদাস শিক্ষাঙ্গনে যাতে কোনোভাবে স্থান না পায়, সেটা শিক্ষকদের ক্ষেত্রেও এবং ছাত্রদের ক্ষেত্রেও এটি আমার চাওয়া। আমি মনে করি এছাড়া আমাদের মুক্তি নাই। অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকক্ষণ সময় দিলেন আমাদেরকে আপনার কর্মব্যস্ততার মাঝে। আবার একদিন আপনার সাথে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেদিন পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ডিডিআর নিউজের 3rd এর আয়োজন। আশা করি ভালো লেগেছে কিংবা ভালো লাগেনি। অবশ্যই মতামত দিয়ে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।